শুরুটা করতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছ থেকে, যে আপনাকে নিয়ে ইদানিং অনেক রকম কথাবার্তা হচ্ছে। আপনি এটা নিয়ে গণমাধ্যমে কথাও বলেছেন, আমি শুনেছি, কিন্তু তারপরে আমার দর্শকদের জন্য ছোট ছোট করে দু একটা বিষয় যদি একটু শুনি। আপনার ব্যারিস্টারের ডিগ্রি ভুয়া, বা আপনি ভুয়া ব্যারিস্টার, এই অভিযোগ উঠানো হচ্ছে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা আপনি দেখেছেন, আপনি একটু একটু ব্যাখ্যা দেবেন? ব্যাখ্যা কোনটা, গুজব নিয়ে না সার্টিফিকেট নিয়ে? আপনি যেভাবে মনে করেন। একটা বিষয় হচ্ছে অনলাইনেই তো হচ্ছে যে আমার বন্ধুরা শত্রুরা মিলিয়ে আপনার নাম টাম দিয়ে যেভাবে মানে কমেন্ট নিয়ে আসছে, দুই পক্ষেই তো কমেন্ট আছে। তো ওই যে নামের যে ঝামেলাটা আছে আর কি, সেটা আমাদের সবাই তো সার্টিফিকেট আসল নাম বলে একটা জিনিস আছে। তো সেই নামে যখন আবার আমার অ্যাওয়ার্ডিং বডিকে যখন ইমেল করেছে, তারাই তো আবার রেসপন্স করেছে, সার্টিফিকেটের কপি টপি দেখলাম। আমি তো কিছুই করি নাই, কাউকে কিছু দেই নাই। আমার শুভাকাঙ্ক্ষীরাই ইমেল টেমেল করে কনফার্মেশন নিয়ে আসছে, সার্টিফিকেটের কপি দেখলাম বিভিন্ন জায়গাতে প্রচার হয়েছে আর কি। সো আলটিমেটলি তো রিজলভ হয়ে গেছে বলে মনে করতেছি আর কি। এবং রিউমার স্ক্যানার যারা আছে তারাও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়েছে, দিয়ে এটা কনফার্ম করেছে। তো ইউজুয়ালি আমি এইসব বিষয়ে কখনো করি না। সাথে সাথে যেভাবে আমাদের বন্ধু তৈরি হয়, শুভাকাঙ্ক্ষী তৈরি হয়, এটার জন্য আবার খুব শক্তিশালী শত্রু তৈরি হয়, যারা বাংলাদেশের এস্টাবলিশমেন্টে আছেন, বিভিন্ন আমলাতন্ত্রের বিভিন্ন জায়গাতে আছেন, গোয়েন্দা সংস্থাতে আছেন, সশস্ত্র বাহিনীর সিনিয়র পজিশনে আছেন, যারা 16 বছরের আওয়ামী এই সাম্রাজ্যের বেনিফিশিয়ারি। তাদের কাছে তো অবশ্যই এই বিষয়গুলো কমফোর্টেবল হয় না আর কি। তো সেখানকার একটা অংশ আছে যারা ডেলিভারিটি এই বিষয়গুলো উঠাচ্ছে, গুজব ছড়াচ্ছে। এর সাথে আপনার আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা মেশিন আছে, সেগুলোতে আমাদেরকে ডিমিন করা, ছোট করা, দেশপ্রেমিক শক্তিকে, গণতন্ত্রের পক্ষের শক্তিকে ছোট করা, হেয় করা, এর একটা কালচার আছে। সো এই ডিসইনফরমেশন ক্যাম্পেইন তো আসলে মানে চলমান যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা রিয়েলিটিতে আমরা বাস করছি, কোনোভাবে সেটাকে অ্যাভয়েড করবার সুযোগ নাই। সারা গ্লোবালি এই ফেনোমেনাটা আছে এবং এটা চলবে, এটা কোনো জায়গায় থেমে যাবে না। এর আগে এরকম প্রচুর গুজব তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আপনার সচেতন জনগোষ্ঠীর সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে। আপনার নিজেরাই নিজ দায়িত্বে এগুলো নিয়ে কথা বলা, রিজনেবল ভয়েস গুলো আসা, কথা বলা। এবং এমন এমন মানুষরা আমাকে ডিফেন্ড করেছে যাদের ব্যাপারে আসলে আমার সাথে কোনো যোগাযোগও নাই, ধরেন 10 বছরে দেখা হয়নি, কথা হয়নি। এমন মানুষরাও বলেছে যে আমাকে ডিফেন্ড করে পোস্ট দিয়েছে, লিখেছে, ছবি দিয়েছে এবং আমার প্র্যাকটিস নিয়ে কথা বলেছে ওখানে। তো সেগুলো চলবে আর কি, মানে এটা মানে কোনো গোল্ডেন ইয়ে নাই আর কি। তো এটা গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি এবং এস্টাবলিশমেন্টের একটা জায়গা আছে, এবং আমি জানি আর কি এটা কারা কারা এগুলো করতেছে। একটা বিষয় হয়েছিল যখন আমার মনে পড়ে হাসনাত আব্দুল্লাহ গেলেন বা সেনাপ্রধানের সাথে বৈঠকের বিষয়টা যখন তিনি প্রকাশ্যে নিয়ে আসলেন, তখন তিনি ফেসবুকে সেই স্ট্যাটাসেই লিখছিলেন যে তার জীবনও হুমকির মুখে পড়তে পারে, তার উপর নানান চাপ আসতে পারে, সেই সংখ্যার কথা তিনি জানাচ্ছিলেন। আপনিও সেনাবাহিনীকে নিয়ে বেশ শক্ত কথা বলেছেন, তার কি কোনো ইম্প্যাক্ট আপনার উপর পড়েছে? সরাসরি কেউ হুমকি দিয়েছে এমনটা না, সরাসরি কেউ বলে টলে নাই। বাট এমনি ধরেন প্রচুর SMS পাই, আপনার মেসেঞ্জারে থ্রেড পাই, তুই নাকি এটা করবি ওইটা করবি, আমি দেখে দিব, আমরা তো এমনি এমনি সেনাবাহিনীতে চাকরি করি না, এরকম প্রচুর মেসেজ আসে। বাট ওভারওয়েলমিং মেসেজ হচ্ছে আপনার পক্ষে। সেনাবাহিনীতে আমার হাজার হাজার ভক্ত আছে, বিশেষ করে সোলজারদের মধ্যে আপনার, এরপর হচ্ছে জুনিয়র অফিসার যারা আছে এবং সিনিয়রদের মধ্যেও যারা দেশপ্রেমিক শক্তি আছে, যারা রিয়েলি আপনার একটা প্রফেশনাল অফিসারদের সার্ভিস দেখতে চায়, এমন একটা বিশাল সংখ্যা আছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যে সংগঠন আছে ওখানে আমাকে পছন্দ করে এমন শত শত অফিসার আছে। আমি হাজার হাজার বার্তা পেয়েছি এই আর্ম ফোর্সেস থেকে, আপনার বিভিন্ন জায়গা থেকে সার্ভিসে আছে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সোলজারদের কাছ থেকে, এবং ওভারওয়েলমিং মেসেজ হচ্ছে আপনার পজিটিভ। তারা কেউ হয়তো সর্বোচ্চ বলেছে যে দুই একটা শব্দ হয়তো আপনি না বললে পারতেন, এরকম ওনারা দুই একটা শব্দের ব্যাপারে দ্বিমত করেছে, কিন্তু অন সাবস্টেন্স, অন প্রিন্সিপল আমি তাদের সাথে একমত পোষণ করেছেন, দুই একটা শব্দ আসলে আপনি না বললে পারতেন। একান্তই আমার এই ব্যাপারে, হ্যাঁ এটা আপনি বলতেই পারেন, আমি হয়তো না বললে পারতাম, হয়তো ওনারা এটা ভিন্নভাবে নিয়েছেন, আমারও ব্যাখ্যা আছে। এটা খুব একদম সাবস্টেন্টিভ, আমি কোনো ভুল করেছি ব্যাপারটা তা না। তো আবার হচ্ছে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। 5ই আগস্টের একটা বক্তব্য কেটে, যেটা ধরেন প্রেসিডেন্টকে বলেছি, সে একটা বক্তব্যের অংশ কেটে সেনাপ্রধানের নামের আগে বসায় কিছু গুজব ছড়াইছে। তো সব মিলায় ধরেন শব্দের ব্যাপারে আমাদের বিষয় খুব আপত্তি দেখছিলাম, সেনাবাহিনীর সদস্যদের মানে সেনাবাহিনীর প্রসঙ্গে আপনি চাকর বাকর আমার অনুষ্ঠানে ব্যবহার করেছিলেন। আপনি কি একটু মানে পরবর্তীতে মনে করেন যেটি আসলে যদি আপনাকে আপনার মানে শুভাকাঙ্ক্ষীরা বলছেন অনেক শব্দ ব্যবহার না করলেও পারতেন, এমন একটা শব্দ নিয়ে আপনার কি কোনো মনে হয়? করি না, আমি মনে করি না। কারণ পাবলিক সার্ভেন্টস আমাদের একটা কনস্টিটিউশনাল ওয়ার্ড, পাবলিক সার্ভেন্টস বলা হয়েছে যে যারা প্রজাতন্ত্রে কাজ করবেন, সরকারের আমলাগিরি করবেন, তাদেরকে অফিসিয়ালি এই শব্দটাই সার্ভেন্টস বলা হয়েছে। তাহলে আমি আসলে এই বিষয়ে এখন কথা বলতে চাই না, তবে একটু জানার জন্য আমি কেন, তারা মিলিটারি ব্যুরোক্রেসির অংশ, তো তারা তো এই দেশকে সার্ভ করেন, তারা সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির একসাথে অংশ। তো এই জন্য হচ্ছে যে এই শব্দটা যাওয়ার আগে যে প্রসঙ্গটা যেহেতু উঠলো, যে এই যে অনলাইনে নানান রকম গুজব তোলা, নানান রকম বক্তব্য তোলা, একরকম সুশীল সমাজের মধ্যে দেখা যায়, বা যারা আসলে একরকম অথরিটি রাখেন অনেকের মধ্যে দেখা যায় একদম খুবই অশ্লীল শব্দ অনেক সময় ব্যবহার করা হয়। মানে এই বিষয়টা কি বেড়েই চলেছে? এর কি কোনো মানে এটি খুব স্বাভাবিক ব্যাপার হিসেবে মেনে নেওয়ার মতো, মানে অনলাইনের যেহেতু যুগ, ডিজিটাল যুগ, এটা কি স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো একটা ব্যাপার? আমার কি মনে হয় জানেন, আপনি স্বাভাবিকভাবে ধরেন মানলেন, হাইপোথেটিক্যালি ধরেন আপনি মানলেন না, আপনি না মেনে কি করবেন? আপনি কি মারামারি করবেন? কি করবেন আপনি? আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমার
ইউটিউবে আমি আমার একটা চ্যানেল আছে, আমি ইউটিউবে প্রতিদিন একটা করে আমি কন্টেন্ট আপ করি। সেখান থেকে কেটে কেটে অনেকে নেয়, নিয়ে নিয়ে তার মতো করে হেডলাইন দিয়ে, তার মতো করে থাম্বনেল দিয়ে তারা এটা আপ করে। এবং আমি অনেক সময় দেখেছি যে ধরেন আমারটা হয়তো 50,000 ভিউ হয়েছে, ওই চুরি করে যেটা দিয়েছে ওটা 1.5 লাখ ভিউ হয়ে গেছে। একদম। এখন হতে পারে, আমার কিন্তু আমি কিন্তু এতে কোনো আপত্তি করি নাই, আমি কখনোই আপত্তি করি না। তোমার এতে আমার কথা হলো কি ভাই, তুমি যদি আমাকে বিক্রি করে 5 জায়গায় তোমার যদি 2 টাকা ইনকাম হয়, হোক না, আমার সমস্যাটা কি? আমি এটা মাথা ঘামাই না। কিন্তু সমস্যাটা কি জানেন, আমার ওই কথাটাকে তারা যে সমস্ত শিরোনাম করে দেয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি একবার সার্জিসকে নিয়ে কিছু সমালোচনা করেছিলাম, সার্জিসকে নিয়ে। ওই জিনিসটাই হুবহু সার্জিস শব্দ রাখছে, তার সঙ্গে যুক্ত করছে কি সার্জিসের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন মাসুদ কেমন। আচ্ছা ভাই, তার বিয়ে হয়েছে কিনা এটাই ভালো মতো জানি না, আবার দ্বিতীয় বিয়ে ওইটা নিয়ে আমি বলতে যাবো কেন? এটা কিছু হলো? ভেতরে আমি দেখি ভেতরে কিছুই না, আমি যেটা আমারটাই হু আমি যা বলেছিলাম ওইটাই খেলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে, আজকাল এআই এর মাধ্যমে করা যায়, খুব সহজে করা যায়, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে রাখছে। এখন আপনি সেই উন্নয়নটা করে রাখেন, সেই উন্নয়নের নামে চুরি করেছে, খুব শুদ্ধ ভাষায় বললো। এটা কি শ্লীল না অশ্লীল? পুরো জাতির সঙ্গে সে একটা প্রতারণা করলো, এটা কি শ্লীল না অশ্লীল? আমাকে কেউ বলছে, আমাকে একজন কি বলবো, আমার সম্বন্ধে একজন মন্তব্য করছে, সে আমাকে আমার নামে আগে একটা অ্যাডজেক্টিভ লাগিয়েছে। অ্যাডজেক্টিভটা কি জানেন? সাদা সাপ। আচ্ছা আপনি আমাকে বলেন আমি সাপ, এবং যেহেতু আনফরচুনেটলি আমার গায়ের রঙ একটু সাদা, অতএব সাদা সাপ। আচ্ছা এটা অশ্লীল? খেয়াল করেন, সে তার মনের ক্রোধ প্রকাশ করার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য তার স্টকে থাকা শব্দগুলি আমার জন্য ব্যবহার করছে। আমি এটাকে সিরিয়াসলি নেই না। আমি নেই না কেন আমি বলি আপনাকে, এটা সাধারণ মানুষের উপর ছেড়ে দেন। মানুষ একসময় সিদ্ধান্ত নেবে যে এই লোক তো গালাগালি করে, মানুষ একসময় সিদ্ধান্ত নেবে যে এই লোক তো গালাগালি করে না। এটা কিন্তু লং রানে এটা কেউ টিকবে না। কাজে বরঞ্চ আমি সবসময় বলি, আমি কাউকে গলা টিপে ধরার পক্ষপাতি না। আমার নামে সারাদিন বলবে, আমার কোনো অসুবিধা নেই, আমি গলা টিপে ধরার পক্ষপাতি না। আমার কথাটা হলো আপনি আপনার রুচি, জ্ঞান, বুদ্ধি, আপনি তার মাধ্যমে আপনি আপনার ভাব প্রকাশ করবেন। আমার প্রতি ক্রোধ থাকে, ক্রোধ প্রকাশ করবেন, কোনো সমস্যা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বক্তব্য দিতে দেখলাম, আমি একটু ছোট্ট করে আপনার এখানে একটু মন্তব্য শুনবো, আর অনেকগুলো বিষয় আমি বলছিলাম কথা বলবো, এই বিষয়টা একটু শুনে নিই। প্রথমত হচ্ছে এটা তো আমাদের যে ভঙ্গুর ইকোনমি রেখে দিয়ে গেছে, তখন আসলে মানে যা বলা হচ্ছে আর যা চিত্র তারা সামনাসামনি দেখছে এবং এই ঘটনাগুলো হাইলাইটেড হচ্ছে, তখন আসলে এটা তারা আসলে সত্যি কি বোধ করেন ইনভেস্টমেন্টে? তারা সার্টেনলি হচ্ছে যে গাজায় যা হচ্ছে, ফিলিস্তিনে যেটা হচ্ছে, অনেক বছরের একটা ক্ষোভ, কষ্ট, যন্ত্রণা, এখানে গণহত্যা হচ্ছে। আমরাও গত বহু বছর থেকে এটা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ চলমান আছে, চলতেই থাকবে। শান্তিপূর্ণভাবে কোন একটা দেশে, কোন একটা জনপদে আপনার যদি গণহত্যা হয়, প্রতিবাদ করা মানুষের, এটা তো একটা হিউম্যান ফ্যাটার্নিটির ব্যাপার আছে। আপনি যেখানে আছেন সেখানেও প্রত্যেক শহরে শহরে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়া, এরকম একটা সময়তে সাবোটাজ ছড়া, এবং প্রায় 60 জনের মতো গ্রেফতার হয়েছে দেখলাম আপনার, অধিকাংশ ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সাথে জড়িত। এবং কিছু কিছু গণমাধ্যম এটাকে ফার্স্ট পেজে এত ফলাও করে নিউজ করছে যে বাংলাদেশে প্রত্যেকটা বিদেশি কোম্পানি এখন আগুন দিয়ে পড়ায় দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। সেই জন্য কিন্তু আমরা দেখলাম যে আপনার সরকারের যিনি স্পেশাল এইড হিসাবে কাজ করছেন তথ্য প্রযুক্তিতে, ফয়জ আহমদ তাইয়েব, তিনি একটা রিকোয়েস্ট করেছেন যে ফিলিস্তিন ইস্যুটা তো চলে যাচ্ছে না, আমরা এই যে মার্চ ফর গাজা দেওয়া হয়েছে এটা আরো 1 সপ্তাহ পিছিয়ে দিতে পারি কিনা, কারণ এই প্রসপেক্টিভ ইনভেস্টররা বাংলাদেশে আরো 1 সপ্তাহ 10 দিন অনেকে থাকবেন। তো এই সময়টাতে মার্চ ফর গাজাটাকে ঘিরে যেন কোনো স্যাবোটাজ না হয়। বিভিন্ন জায়গায় দেখলাম আপনার সেই যে দায়েশের কালো পতাকা মিছিল করতেছে, 4-5টা কালো পতাকা কলেমা খচিত, সেগুলো উড়ায় দিচ্ছে। তো এগুলো যে পরিকল্পিতভাবে করা হচ্ছে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এই জন্য এই ফয়জ আহমদ তাইয়েবের এই রিকোয়েস্টের সাথে আমি একমত। আমি ফিলিস্তিনের পক্ষে, আন্দোলনের পক্ষে, স্বাধীনতার পক্ষে বহুবার কথা বলেছি দেশে এবং বিদেশে, এবং আমি বোধ করছি বর্তমান বাস্তবতায় আমাদের প্রতিবাদ মিছিল যেটা হয়ে গেছে, কিন্তু আগামী 1 সপ্তাহ 10 দিনের জন্য সম্মতির ভিত্তিতে যারা মার্চ ফর গাজা কল করেছেন তারা দয়া করে 1 সপ্তাহ 10 দিনের জন্য এটা পসপোন করেন, পসপোন করে এটাকে 10 দিন পরে নিয়ে যান। কারণ যারা এই ট্রেড সামিটকে যে স্যাবোটাজ করছে দেখবেন, আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি সামিটে আসবার জন্য যে ধরনের কোম্পানিগুলো অলরেডি রেজিস্ট্রেশন করেছে তাদেরকে ফোন করে করে বলা হয়েছে যে সামিটে যেন না আসা হয়, সামিটে আসলে আপনার থাকার জায়গায় বোম মারা হবে, আপনার কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, আপনার বাসায়, আপনার হোটেল থেকে আপনি এয়ারপোর্টে যাওয়া আসা করতে পারবেন না। এই ধরনের অসংখ্য হুমকি দিয়ে কয়েক ডজন বিজনেসম্যানকে ডিসকারেজ করা হয়েছে। তারপর অনেকে এসেছেন, এবং যারা এসেছেন তারাই সরকারকে বলেছে যে আমাদেরকে অ্যাক্টিভলি ডিসকারেজ করা হয়েছে একটা বলয় থেকে। তারা কারা, তারাও তাদের কথা আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে যে গণঅভ্যুত্থান তারা বাংলাদেশেরই গত রেজিমের বেনিফিশিয়ারি, যারা চায় না বাংলাদেশে ট্রেড সামিট এত সাকসেসফুল। পোস্টপোন করার আহ্বান, এটি পোস্টপোন করা উচিত বলে আপনি মনে করেন, পোস্টপোন করা হবে বলে, মানে এই আহ্বানে ইতিবাচক সাড়া মিলবে বলে আপনি মনে করেন? একটা জিনিস কি আমি বলি আপনাকে, এই মার্চ ফর গাজা না, সরি, এর আলটিমেট রেজাল্টটা কি? এর মাধ্যমে কি আমি গাজা মুক্ত করে ফেলবো? তাহলে করবো না। আমরা অনেকদিন ধরে কিন্তু করে আসছি। এখন গাজায় মানবতা বিরোধী যে অপকর্মগুলি চলছে, সে অপকর্মের প্রতিবাদ তো প্রত্যেকটা সচেতন মানুষের করা উচিত, ধর্ম বর্ণ নির্বিশেষেই করা উচিত।
তো সেই ধরনের প্রতিবাদ আমরা করবো। এখন সেই প্রতিবাদ করতে যে আমরা দেখেন, আপনি বললেন যে এই যে ভাঙচুর গুলো হয়েছে, লুটপাট গুলি হয়েছে, এটা আমরা সমালোচনা করলাম। কেন করলাম? কারণ আমাদের ওই মার্চ ফর গাজার যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য, তার সঙ্গে এটা কিন্তু মেলে না। এটা বরং আমার দেশকে ক্ষতিগ্রস্ত করে, আমার দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে। তো আমার দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে আমরা কিন্তু কিছু অর্জন করতে পারবো না, ফিজিক্যালি অর্জন করতে পারবো না, অথবা থিওরিটিক্যালিও পারবো না, অথবা আদর্শিক ভাবেও পারবো না। তো সেই একই বিবেচনায় কিন্তু যেহেতু আমাদের এখানে একটা সামিট হচ্ছে, বিদেশের অনেক ডেলিগেশন আসছে, তাদের মধ্যে যে আমি এই সমস্ত মানে মার্চ ফর গাজা করলে পর তারপর সেখান থেকে কিন্তু তার সাইড ইফেক্ট হিসেবে এগুলো আসতে পারে, বিভিন্ন কারণে আসতে পারে। ফরহাদ ভাই যাই বললেন যে এটা কেবলমাত্র ওই গত সরকারের বেনিফিশিয়ারি করছে, সেবোটাজ করছে, এটা হতে পারে, আমি কিন্তু অস্বীকার করি না। কারণ পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, বিপ্লবের পরপরই কিন্তু একটা প্রতি বিপ্লবী উদ্যোগ দেখা গেছে, এটা হবে। তারা তো প্রচুর সুবিধাভোগী ছিল, আমাদের হঠাৎ করে আর তা নাই। তো তারা কি চেষ্টা করবে না ব্যাক করার? ওটা একটা পদ্ধতি কিন্তু আছে, তারা নানা ভাবে নানা জনের মধ্যে মিশে যে করতেই পারে। আবার পাশাপাশি আমাদের এখানে কিন্তু মব কালচারের একটা উত্থান কিন্তু এখনো এই রাজনীতি এখন কি সরকার, মাসুদ কামাল, এখন কি সরকার রাশ টেনে ধরার চেষ্টা করছে, এটা চোখে পড়ছে? মানে বিভিন্ন ক্ষেত্রে আগে আসলে নানান রকম যে সমালোচনাগুলো আমরাই করতাম, সেখান থেকে কি সরকারের কোনো ইতিবাচক উদ্যোগ চোখে পড়ে? যেমন মানে যেগুলো নিয়ে এখন আলোচনা, রোজার মাসে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, সেগুলো ভালো হচ্ছে, বা মব কালচারের প্রতি সরকার একটা ব্যবস্থা নেওয়ার মতো একটা অবস্থানে যাচ্ছে, মনে হচ্ছে যে সরকার আসলে ইতিবাচক, মানে এখন আসলে কিছু করতে চাচ্ছে, এরকম কি একটা ভাব আসছে? সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি আসলে এই বিষয়গুলোর একটা আলোচনা আছে। না, আমি তা মনে করি না। আমি তো মনে করি সরকার খুব উদ্যোগী হয়েছে। সরকার এইবার যে অ্যারেঞ্জ গুলো করেছে, এটা বেসিক্যালি এইটাকে কেন্দ্র করে, এই যে সম্মেলনটা, ব্যবসায়ী উদ্যোগী এই যে উদ্যোক্তা সম্মেলন যেটা আছে, এটাকে কেন্দ্র করে তারা এই কাজটা করছে, আর কিছু না। আগামীকাল এরা চলে যাওয়ার পরে এই মব চলবে। কেন চলবে সেটা আমি বলি। চলবে না এই কারণে, সরকার মাঝে মাঝে মনে করে এই যে মব, এটা তাকে এক ধরনের শক্তি দেয়। সরকারের ধারণা, আমার ধারণা, সরকার এই মবটাকে এনজয় করে, অথবা এই মবটাকে নিজের মানে মানুষকে ভয় দেখানোর জন্য সে মনে করে এই মবটা থাকা দরকার। আমাদের সরকারের মধ্যে এই ধরনের একটা ভ্রান্ত অথবা মতলবী এক ধরনের চিন্তা কাজ করে বলে আমি মনে করি। তা না হলে আগে এতদিন ধরে তারা কেন করলো, ব্যাখ্যাটা দেখ। কেন এতদিন ধরে তারা মবকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নাই করে ভাই? কারণ তারা আসলে করতে চায়ও না, তারা করতে চায় না। কারণ এটাও যদি না থাকে তাহলে তাদের জোরটা কোথায়? তারা মনে করে তাদের জোরটা কম, এটা তারা মনে করে, তারা নিজেদের দুর্বল অবস্থানটা বুঝে। এই জন্য আরেকটা জিনিস হলো যে দ্রব্যমূল্য যেটা বলেন আপনি, হ্যাঁ, সবজির দাম কিন্তু পুরো রোজায় কম ছিল, কোনো সন্দেহ নাই। আমি নিজেও এটা নিয়ে প্রশংসা করেছি, সবই ঠিক আছে। কিন্তু দেখেন একটা জিনিস হলো কি, সবজির দাম কমটাই কিন্তু বাজার নিয়ন্ত্রণের একমাত্র পদ্ধতি নয়। আপনি চালের দাম জানেন, গতকালকে আমাকে একজন একটা মেসেজ পাঠিয়েছে। সেই মেসেজ হলো, উনি মোহাম্মদপুর থাকেন, উনি মোহাম্মদপুরের একটা বাজার থেকে, নূরজাহান রোডের না তাজমহল রোডের একটা বাজার থেকে উনি চাল কিনেছেন। একই দোকান থেকে, দোকানের নাম হলো মায়ের দোয়া রাইস স্টোরস, এরকম একটা নাম। একই দোকান থেকে উনি জানুয়ারির যে সরকারের সাফল্য, সরকার কিছুই করে নাই, কাজে এরকম হয়ে গেছে। আমি এইভাবে দেখি, কারণ সরকার কিছু করছে, এটা দেখি না রে ভাই।